হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা গত ক্লাসে ইয়া কি বলে আইনীকরণ শক্তি পর্যন্ত পড়ছিলাম, তাই না? আইনীকরণ শক্তি। আর গত ক্লাস থেকে হচ্ছে আমরা পর্যাবৃত্ত ধর্মগুলা মাত্র শুরু হয়েছিল। আইনীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো পড়বো। এগুলো সবগুলোই পড়বো। এগুলো সবই পড়বো। আসে নাই ছবি। নোটের ছবি দেওয়ার কথা ছিল তোর। তোর নোটের ছবিগুলো আমাকে পাঠিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে আমরা পর্যাবৃত্ত ধর্ম শেষ করে ফেলবো। কালকে থেকে হচ্ছে আমরা কি ধরবো? রাসায়নিক বন্ধন ধরবো। আজকে মোটামুটি পর্যাবৃত্ত ধর্ম শেষ। ওকে? তাহলে আমাদেরকে গত ক্লাসে শেষ হয়েছে পর্যাবৃত্ত ধর্মের একটা ধর্ম শেষ হয়েছে, সেটা হচ্ছে কি? আয়নীকরণ শক্তি। আজকে হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে যে আয়নীকরণ শক্তির কি হবে? উল্টা, অপোজিটটা। দেখি আয়নীকরণ শক্তি কি, এটা একটু হালকা রিভাইজ দিয়ে আসি। আয়নীকরণ শক্তি হচ্ছে এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন বের করে আনতে একটা শক্তি দেওয়া লাগে, তাই না? একটা শক্তি দেওয়া লাগে, ফলে এক মোল ধনাত্মক আধান সৃষ্টি হয়। এটা ছিল আয়নীকরণ শক্তি। হ্যাঁ, ইভেন আমরা এটা দেখছি পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে না কমে, উপর গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি বাড়ে না কমে। দেখি তোকে যদি আমি প্রশ্ন করি, পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে না কমে? আয়নীকরণ শক্তি বাড়ে। কেন বাড়ে একটু ব্যাখ্যা দে তো। হ্যাঁ, 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 ভেরি গুড, ভেরি গুড। কারণ কেন? পর্যায়ে বাম থেকে ডানে কিন্তু কক্ষপথ বাড়ে না, শেষ কক্ষপথে ইলেকট্রনটা বাড়ে যায়। ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে কেন্দ্রে প্রোটন সংখ্যা বাড়বে, কারণ প্রোটন ইলেকট্রন সংখ্যা সমান থাকে। আর প্রোটন সবসময় ইলেকট্রনকে টানে নিজের দিকে। তো শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে পর্যায়ে বাম থেকে ডানে, ফলে কি হয়? কেন্দ্র নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট বেশি হয়। ফলে বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে কক্ষপথ থেকে বাইর করতে বেশি পরিমাণ শক্তি দেওয়া লাগে, তাই না? আর গ্রুপের উপর থেকে নিচে কি হয়? উপর থেকে নিচে কক্ষপথ বাড়ে, আর কক্ষপথ বাড়লে কি হয়? শেষ কক্ষপথের ইলেকট্রন গুলা কেন্দ্রের নিউক্লিয়াস থেকে দূরে চলে যায়। দূরে চলে যাওয়ার কারণে কেন্দ্রের নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট কম হয়। ফলে কক্ষপথ থেকে ইলেকট্রন বাইর করার জন্য আমাদেরকে বেশি শক্তি দেওয়া লাগে না, কম শক্তি দিলে এটা বের হয়ে যায়। তাহলে গ্রুপের উপর থেকে নিচে কি হয়? আয়নীকরণ শক্তি কমে। হ্যাঁ, এখন ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নীকরণ শক্তি সম্পূর্ণ অপোজিট। হ্যাঁ, ইলেকট্রন আসক্তি মানে কি? এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত করতে যে পরিমাণ শক্তি রিলিজ হয়, শক্তি রিলিজ হবে, এক্ষেত্রে কি হবে? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি কি হবে? রিলিজ হবে। আর আয়নীকরণ শক্তিতে কি হয়? শক্তি দেওয়া লাগে, তাই না? এটাই, এই জিনিসটা বুঝতে হবে। তার মানে আমরা ইলেকট্রন আসক্তি কি লিখতে পারি? আমরা ইলেকট্রন আসক্তি লিখতে পারি এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে, তাই তো? এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত করতে। এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুতে বিচ্ছিন্ন পরমাণুতে কি করব আমরা? এক মোল ইলেকট্রন যুক্ত করব। আয়নীকরণ শক্তিতে কি হতো? ইলেকট্রন বের করতাম, তাই না? এক মোল ইলেকট্রন ইলেকট্রন যুক্ত করতে ইলেকট্রন যুক্ত করতে যুক্ত করতে এবং এক মোল ঋণাত্মক চার্জ তৈরি করতে, এবং এক মোল ঋণাত্মক চার্জ তৈরি করতে এক মোল ঋণাত্মক চার্জ তৈরি করতে এক মোল ঋণাত্মক চার্জ কি করতে? তৈরি করতে। হুম, তৈরি করতে যে শক্তি কি হয়? উৎপন্ন হয়, নির্গত হয়। এখানে কিন্তু শক্তি দেওয়া লাগে না, ঠিক আছে? শক্তি রিলিজ হয়ে যাবে। যে শক্তি নির্গত হয় তাকে কি বলা হয়? তাকে ইলেকট্রন আসক্তি বলে। হুম, শক্তি নির্গত হওয়া এটা কি তাপহারী নাকি তাপ উৎপাদী? গত ক্লাসে বুঝাইছি। হ্যাঁ, পরিবেশের শক্তি বেড়ে যাচ্ছে, তাপ বেড়ে যাচ্ছে, তাপ উৎপাদী। ঠিক আছে, নাম নাম সবসময় পরিবেশের উপর ভিত্তি করে করা হয়।
আর ডেল এর মান তাপ উৎপাদিত কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কারণ কেন? আর ডেল এর মানটা নির্ণয় করা হয় কিসের উপর ভিত্তি করে, বিক্রিয়ার মধ্যে কি ঘটতেছে সেটার উপর ভিত্তি করে। ঠিক আছে, এই যে এই দুইটা জিনিস পারলে তুই ইয়াতে লিখে রাখ, খাতায় লিখে রাখ। ঠিক আছে, তাহলে হুম, ইয়াতে ফার্স্ট পেপারের 4 নম্বর চ্যাপ্টারে নাকি? আচ্ছা, তাহলে ইলেকট্রন আসক্তিকে কি বলা হয়? ইলেকট্রন আসক্তিকে কি বলা হয়? ইলেকট্রন আসক্তিকে ইংলিশে বলা হয় ইলেকট্রো অ্যাফিনিটি। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। কেন ইংলিশ টার্মটা কেন শিখাচ্ছি? কারণ একটু পর সংক্ষেপে লিখে দিব তো। ইয়ে মানে ইয়ে দ্বারা কি বুঝবি? ইয়ে দ্বারা বুঝবি ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, ইয়ে একটু দ্বারা আমি একটু, তাহলে ইলেকট্রন আসক্তিকে কি বলা হয়? ইলেকট্রন অ্যাফিনিটি, এটাকে সংক্ষেপে ইয়ে বলা হয়। হুম, তাহলে আমরা গত ক্লাসে আয়নীকরণ শক্তিতে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি এগুলো পড়ছিলাম, তাই না? ইভেন আমরা এটাও দেখছি প্রথম আয়নীকরণ শক্তি একরকম হলে আবার দ্বিতীয় আয়নীকরণ শক্তি আরেক রকম হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কি টাইপের প্রশ্ন আসতে পারে এগুলো আমি বলছিলাম গত ক্লাসে। মানে আয়নীকরণ শক্তি থেকে ইলেকট্রন আসক্তিতে ঠিক সেম টাইপের প্রশ্ন আসবে, সেম ক্যাটাগরিতে, কিন্তু ক্যাটাগরি সেম, কিন্তু এবার কার ক্ষেত্রে? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি করবে। হুম, যেমন প্রথম ইলেকট্রন আসক্তি, সেকেন্ড ইলেকট্রন আসক্তি। হুম, ধর অক্সিজেন, অক্সিজেন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন যুক্ত হওয়াই তো কি ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, তাহলে ও প্লাস হবে নাকি ও মাইনাস হবে? ও মাইনাস ইলেকট্রন হবে নাকি ও প্লাস হবে? না না, এই ক্ষেত্রে না, ওই ক্ষেত্রে এদিকে বলতেছি, এদিকে মানে ইলেকট্রন যুক্ত হচ্ছে এখানে, এদিকে প্লাস হবে না, মানে একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পর কি হচ্ছে? ও মাইনাস হবে না, ও মাইনাসে পরিণত হবে। হুম, আর ডেল এইচ এর মান পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। কারণ কেন? এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই তো? তাপ উৎপাদী বিক্রিয়া। আর এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট ইএ, ফার্স্ট ই এ মানে ফার্স্ট ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, আর এগুলো কি তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ এর মান নেগেটিভ মানে কি তাপ উৎপাদী, তাপ উৎপাদী। এখন আমি কি করব? ও মাইনাস থেকে আরো একটা ইলেকট্রন যুক্ত করব, ও মাইনাস আরো একটা ইলেকট্রন যুক্ত করব। হুম, ও মাইনাস আরো একটা ইলেকট্রন যুক্ত করব। এখন ও টু মাইনাস হবে না? ডেল এইচ এর মান কি হবে? ডেল এইচ এর মান হবে নেগেটিভ, তাই তো? কই গেল? ডেল এইচ এর মান হবে নেগেটিভ। আর এটা কি হবে? ইয়ে সেকেন্ড ইয়ে না, মানে দ্বিতীয়বার আবার ইলেকট্রন যুক্ত করছি। হুম, সেকেন্ড ইয়ে। আর এখানে তুই যদি ডেল এইচ এর মান নেগেটিভ দেস, তখন টিচারে কি করবে? দুম করে একটা ডবল জিরো বসাই দিবে। ঠিক আছে, এটা কি হবে? এটা পজিটিভ হবে। হ্যাঁ, কেন পজিটিভ হবে? এই জায়গায় যে ব্যতিক্রমটা আসছে, এই জায়গায় বলতেছি, তার মানে কি পজিটিভ। আর পজিটিভ মানে কি? এটা তাপ হারে, তাপ হারে। তার মানে প্রথম ইলেকট্রন আসক্তিটা সবসময় তাপ উৎপাদী হবে। হুম, এর পরেরগুলো অবশ্যই তাপ হারি হবে। জিনিসটা বুঝাতে পারছি? হুম, তাহলে এই কথাটা আমি লিখে দিই, তারপর বুঝাচ্ছি কেন। হুম, আর এইখান থেকে প্রশ্ন অনেক আসে, অনেকগুলো প্রশ্ন আসে এই টাইপের। এখান থেকে কোয়েশ্চেন, প্রথম ইলেকট্রন আসক্তি, তাপ উৎপাদী হলো, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কেন তাপ হারে। ঠিক আছে, প্রথম ইলেকট্রন আসক্তি, প্রথম ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী, উৎপাদী। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি হারে, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপ হারি কেন, তাপ হারি কেন? বলতে পারোস কেন? দেখি বলতো, কেন হইতে পারে এই রিজনটার পিছনে ব্যাখ্যা দিতে পারে। তাহলে আমি লিখে দিচ্ছি, আনসার লিখে দিচ্ছি। ঠিক আছে, আনসারটা লিখে দিচ্ছি। প্রথম ইলেকট্রন আসক্তিতে, হুম, প্রথম ইলেকট্রন আসক্তিতে একটা ইলেকট্রন নিউট্রাল পরমাণুতে যুক্ত হচ্ছে, তাই না? একটা ইলেকট্রন নিউট্রাল পরমাণুতে যুক্ত হচ্ছে। নিউট্রাল মানে কি? পজিটিভও না নেগেটিভও না,
নিউট্রাল পরমাণুতে যুক্ত হচ্ছে। কিন্তু দ্বিতীয়টাতে দেখতো, প্রথম ইলেকট্রন আসক্তিতে কি দেখা যাচ্ছে? প্রথম ইলেকট্রন আসক্তিতে দেখা যাচ্ছে এই অক্সিজেনটা নিউট্রাল না, এর উপর কোনো চার্জ আছে? ওর উপর কোনো চার্জ নাই। এবার ইলেকট্রন যুক্ত করে ওকে চার্জে পরিণত করছি, অ্যানায়নে পরিণত করছি, তাই না? কিন্তু সেকেন্ড বার কি হচ্ছে? সেকেন্ড বার যখন ইলেকট্রনটা যুক্ত করতেছি, এটা একটা অ্যানায়নে যুক্ত হচ্ছে, তাই না? আর ইলেকট্রন ইলেকট্রনকে কি বিকর্ষণ করে না? তার মানে এই ইলেকট্রনটা কি এখানে যুক্ত হইতে চাইবে? এখানে কি যুক্ত হইতে চাইবে? যুক্ত হতে চাইবে না। তার মানে ওকে জোর করে যুক্ত করাইতে হবে না? আর ওকে জোর করে যুক্ত করাইতে হলে ওর বিক্রিয়ার মধ্যে তাপ দিতে হবে না? আর বিক্রিয়ার মধ্যে তাপ দিলে বিক্রিয়াটার তাপ নিবে কার থেকে? পরিবেশ থেকে না? তার মানে পরিবেশ তাপ হারাচ্ছে না? আর পরিবেশ তাপ হারালে আর বিক্রিয়ার মধ্যে তাপ বাড়লে এটা কি কি বিক্রিয়া বলি আমরা? তাপ হারি বিক্রিয়া বলি না? তার মানে সেকেন্ডটা তাপ হারি বিক্রিয়া। জিনিসটা বুঝতে পারছি আমি নাকি? শিওর? হ্যাঁ, চার্জহীন। কিন্তু কারণ চার্জহীনের মধ্যে একটা অ্যানায়ন যুক্ত, একটা নেগেটিভ চার্জ যুক্ত করতেছি, তাহলে সমস্যা নেই, যুক্ত করতেই পারি। হ্যাঁ, তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। কিন্তু সেকেন্ড বার কি করতেছি? সেকেন্ড বার ওই অ্যানায়নটার মধ্যে আরেকটা নেগেটিভ চার্জ যুক্ত করতেছি, কিন্তু ওই অ্যানায়নটা নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে না? যুক্ত হইতে দিবে? দিবে না। আমাদেরকে জোর করে যুক্ত করাইতে হবে। তো জোর করে যুক্ত করাইতে গেলে কি করতে হবে? বিক্রিয়ার মধ্যে তাপ দেওয়া লাগবে, মানে তাপ দিয়ে যুক্ত করাচ্ছি। ঠিক আছে? তাপ দিয়ে যখন যুক্ত করাচ্ছি, বিক্রিয়ার মধ্যে তাপ দিব কার থেকে? অবশ্যই পরিবেশ থেকে তাপ দিব না? আর পরিবেশ থেকে তাপ দিলে পরিবেশে তাপ হারায় ফেলবে, পরিবেশ তাপ লস করবে, আর পরিবেশ তাপ লস করলে এটাকে কি বলা হয়? তাপ হারি বিক্রিয়া। জিনিসটা বুঝাইতে পারছি কিনা, একদম ক্লিয়ার কিনা বলতো আমাকে। আওয়াজ আওয়াজ তুল। তাহলে প্রথম ইলেকট্রন আসক্তিতে একটা ইলেকট্রন নিউট্রাল পরমাণুতে যুক্ত হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি এখানে এত বড় করে লিখতেছি না, জাস্ট কিওয়ার্ডে লিখে দিব, ঠিক আছে? কিওয়ার্ড বলতে মেন কথাটা লিখে দিব। কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তিতে কি হচ্ছে? ইলেকট্রন আসক্তিতে দ্বিতীয় ইলেকট্রন আসক্তিতে একটি অ্যানায়নে আমরা ইলেকট্রন যুক্ত করার চেষ্টা করি, ঠিক আছে? ইলেকট্রন যুক্ত করার চেষ্টা করি। ফলে ফলে ঋণাত্মক অ্যানায়ন ঋণাত্মক অ্যানায়নটি ঋণাত্মক অ্যানায়নটি ঋণাত্মক চার্জ ইলেকট্রনকে কি করে? বিকর্ষণ করে। ইলেকট্রনকে কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণ করে। ফলে পরিবেশ থেকে তাপ দেওয়া লাগে। ফলে পরিবেশ থেকে কি তাপ দেওয়া লাগে? তাপ দেওয়া লাগে যুক্ত করার জন্য। যুক্ত করার জন্য। আর পরিবেশ তাপ হারালে তো এটা, আর পরিবেশ তাপ হারায় বলে এটা কি? তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া। জিনিসটা বুঝাতে পারছি? ছোটখাটো ব্যাখ্যা এগুলো দিয়ে দিলে নাম্বার ফুল। তাহলে আমরা পর তাহলে আমরা পরবর্তী টপিকে। আচ্ছা আচ্ছা, দেখ কি দেখবি, দেখ, মন খুলে দেখ। এখন আমি যাচ্ছি নেক্সট পেজে। তাহলে ইলেকট্রন আসক্তিও কিছু ব্যাপারের উপর নির্ভর করে, ঠিক আছে? যেগুলো আমরা ওখানে পড়ে আসছি। একটা হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। আয়নীকরণ শক্তিতে পর্যায়ভিত্তিক সম্পর্কগুলো দেখছি না? বাম থেকে ডানে গেলে কি হবে? ইলেকট্রন আসক্তি গুলো দেখি। পর্যায়ভিত্তিক সম্পর্ক। তুই মনে মনে ভেবে ফেলতেছিস না, কারণ তুই তো জানাস আমি প্রশ্ন করবো। কথা সত্য কিনা দেখি বলতো। একই বাম থেকে ডানে গেলে কি হবে? বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়বে বলতেছস? দেখি, আমি ভেবে দেখি। হুম, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কি হবে? ও আচ্ছা, তুই তো ওখান থেকে মারি দিছস শর্টকাটে। শর্টকাট শর্টকাট টেকনিক মারি দিছস। দেখি বলতো কেন বাড়ে?
দেখি, হ্যাঁ দুনিয়া সব ব্যাখ্যা সেম, কিন্তু ওই ব্যাখ্যার জন্য এই ঘটনা ঘটতেছে। ঠিক আছে, ব্যাখ্যা কিন্তু সেম। বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে বাম থেকে ডানে গেলে মৌলগুলোর আকার ছোট হয়ে যায়, তাই না? আর আকার ছোট হয়ে যাচ্ছে মানে কি? বাম থেকে ডানে যাচ্ছে, একই পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছে মৌলগুলা। শুরুর মৌলটা ধর একটুক ছিল, সেকেন্ড মৌলটা একটুক, একটুক হয়েছে। এখন ইলেকট্রনটা ইলেকট্রনটা এই মৌলটা কেন্দ্র থেকে যেভাবে টানতে পারতেছে একটা বাইরের ইলেকট্রনকে, এই এই মৌলটা কেন্দ্র থেকে ইলেকট্রনকে আরো সহজে টানতে পারতেছে না, কারণ কেন্দ্রটা খুব কাছাকাছি। আর বাইরের একটা ইলেকট্রনকে নিজের দিকে টানার প্রবণতাই তো ইলেকট্রন আসক্তি, তাই না? তার মানে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে? বাড়ে। জিনিসটা বুঝাইতে পারছি? এগুলো নিয়ে এখন আর সময় খাবো না, দুমদাম পড়ায় যাবো। ঠিক আছে, এগুলো নিজে বুঝতে হবে। এগুলো আইকিউর ব্যাখ্যা তো সেমই, সবগুলোর ব্যাখ্যা সেম। গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি হবে? কমে। কেন হবে? কেন কমে? কারণ উপর থেকে নিচে নামলে কারণ উপর থেকে নিচে নামলে আকার বড় হয়ে যাচ্ছে, তাই তো? উপর থেকে গ্রুপ ভিত্তিক সম্পর্ক হচ্ছে উপর থেকে নিচে কি হচ্ছে? আকার বাড়তেছে। আর আকার বাড়তেছে বলে এটা কমে যাবে, ইলেকট্রন আসক্তিতে কমে যাবে। কেন কমে যাবে? কারণ গ্রুপের উপর থেকে নিচে কি হচ্ছে? উপর থেকে নিচে গ্রুপের কি হচ্ছে? শুরুটা ছোট মূল ছিল, এরপর একটা বড় মূল হয়েছে। ঠিক আছে, তো ঠিক সেম ব্যাখ্যা এটা না? এটাই। ওখানে কি হচ্ছে? বাম থেকে ডানে গেলে বড় থেকে ছোট হয়েছে, এখানে গ্রুপ থেকে কিছু উপর থেকে নিচে নামলে ছোট থেকে বড় হয়েছে। হ্যাঁ, তাহলে এই মূলটা ইলেকট্রনটাকে যত তাড়াতাড়ি টানতে পারবে, এই মূলটা কি কেন্দ্র থেকে ইলেকট্রনটাকে অত তাড়াতাড়ি টানতে পারবে? অত জোরে টানতে পারবে? পারবে না। তাহলে কি হবে? তাহলে সেজন্য গ্রুপ ভিত্তিক সম্পর্ক হচ্ছে উপর থেকে নিচে কমে। পারা যাবে? এখন আমরা পড়তেছি কি? কেমিস্ট্রি। আর কেমিস্ট্রি মানে কি? বিলকি ঝিলকি, বিলকি ঝিলকি আচরণ করবে। হুম। তো আমরা সে ডে ওয়ান থেকে যে যতগুলো লেকচার করছি কেমিস্ট্রিতে, প্রতিটা টপিকে কি ছিল? বিলকি ঝিলকি আচরণ। হুম। তাহলে তিনটা এই বিলকি ঝিলকি আচরণ করে মূলত স্থিতিশীল। স্থিতিশীল বেশিরভাগ দেখবি যে এই বিলকি ঝিলকি আচরণ শুরুটা হয় পরমাণু স্থিতিশীলতার উপর নির্ভর করে। হ্যাঁ, ওই পূর্ণ অরবিটাল, অর্ধপূর্ণ অরবিটাল, ওই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, ওই স্থিতিশীলের উপর ভিত্তি করে। তো দুনিয়ার সব কিছু হচ্ছে স্থিতিশীল ওইটার উপর, তো এটাও সেম। পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল যুক্ত পরমাণু। পূর্ণ ও অর্ধপূর্ণ যুক্ত, অর্ধপূর্ণ অরবিটাল যুক্ত পরমাণু। অরবিটাল যুক্ত কি? পরমাণু। পরমাণু। তাহলে এখানে কি হবে? আমরা কি জানি? পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কমে না বাড়ে? ইলেকট্রন আসক্তি বাড়ে। হ্যাঁ, কিন্তু তুই যদি পর্যায় সারণীটা একটু খুলে দেখোস, দেখবি যে লিথিয়াম আর বেরিলিয়াম পাশাপাশি অবস্থিত। হুম, লিথিয়াম আর বেরিলিয়াম। তো বেরিলিয়াম ডানে অবস্থিত না? লিথিয়াম, সরি, বেরিলিয়াম ডানে অবস্থিত। বেরিলিয়াম ডানে অবস্থিত হলে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি লিথিয়াম থেকে বেশি হওয়ার কথা না? কারণ একটু আগে তো দেখে আসছি যে বাম থেকে ডানে বাড়ে। হ্যাঁ, তাহলে বেরিলিয়াম তো ডানে অবস্থিত, লিথিয়ামের ডানে অবস্থিত, তাহলে বেরিলিয়ামের বেশি হওয়ার কথা ইলেকট্রন আসক্তি, কিন্তু বেশি না। কেন বেশি না? ওই যে ইলেকট্রন বিন্যাস হয়েছে। লিথিয়াম হচ্ছে যে 3, ঠিক আছে, আর বেরিলিয়াম কত? 4 না? তাহলে লিথিয়ামকে 1s2 2s1, আর বেরিলিয়াম কি? বেরিলিয়ামের হচ্ছে যে 1s2 2s2। এখন তুই একটা কথা বল, বেরিলিয়ামের শেষ কক্ষপথ যেটা আছে 2 নাম্বার, এস অরবিটাল যেটা আছে, এস অরবিটালটা পূর্ণ আছে, পূর্ণ আছে না? ওর কি ইলেকট্রনের প্রতি আসক্তি থাকবে? ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি থাকবে? ও কি আর কখনো প্রেম করতে চাইবে? কারণ ওর তো অলরেডি আছেই, ওর পূর্ণ আছে। তাহলে কেন লাগবে? কার লাগবে? বেরিলিয়াম থেকে ইলেকট্রন লিথিয়ামের বেশি লাগবে না? বেশি প্রয়োজন না? এখানে ইলেকট্রন একটা রাখলে এখানে তো লিথিয়াম আছে, এখানে বেরিলিয়াম আছে, কি আগে ঝাঁপ মারবে? আগে ঝাঁপ মারবে লিথিয়াম। ঠিক আছে, বেরিলিয়াম ঝাঁপ মারার প্রয়োজনই নেই। বেরিলিয়াম মারবে একটু পরে, সমস্যা নেই, একটু পরে মারবে আর কি। হ্যাঁ, কারণ ছেঁচড়া তো, কারণ লিথিয়ামের দরকার ইলেকট্রনটা।
যদিও আমরা জানি পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, কিন্তু এখানে উল্টাই গেছে, ওই যে ব্যতিক্রম। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে লিথিয়ামের ইলেকট্রন আসক্তি কার থেকে বেশি? বেরিলিয়াম থেকে বেশি, বিকজ অফ এই যে শেষ কক্ষপথে এটার জন্য। ঠিক আছে, এটার জন্য। এই যে আমি যে ইলেকট্রন বিন্যাস ভুল লিখছি, বলবি না 2s1 হবে। ঠিক আছে, না লেখার অপমান করি, আমার লেখা খুব বিশ্রী, এটা আমি জানি। তারপর হচ্ছে যে আরেকটা উদাহরণ আমি বলি, খ নাম্বার অনুধাবনের যে প্রশ্নগুলো আছে না, অনুধাবনের প্রশ্নগুলো বেশিরভাগ ওই ব্যতিক্রম থেকে আসবে। ঠিক আছে, এই যে লিথিয়াম ও বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি দেখাও, হ্যাঁ, এই এই ব্যতিক্রম গুলা থেকে প্রশ্ন বেশি আসবে। কারণ যেটা নর্মাল এটা তো নর্মালি, এটা থেকে প্রশ্ন দিয়ে লাভ কি? এখন হচ্ছে যে আচ্ছা, এটার ব্যতিক্রম আরেকটা আছে যেখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কার্বন আর নাইট্রোজেন। হ্যাঁ, কার্বন নাইট্রোজেন পাশাপাশি অবস্থিত না? এই যে কার্বন আর নাইট্রোজেন পাশাপাশি অবস্থিত, বেশি হওয়ার কথা কার? নাইট্রোজেনে বেশি হওয়ার কথা না ইলেকট্রন আসক্তি, কারণ বাম থেকে ডানে গেলে বাড়ে। ঠিক আছে, কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস যদি দেখি, ইলেকট্রন বিন্যাস দেখলে দেখা যায় যে কার্বনের ইলেকট্রন বিন্যাস, কার্বন কত? 6। 6 হচ্ছে কত? ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p2, তাই না? 2p2। আর নাইট্রোজেনের কত? নাইট্রোজেন 7, মানে সব সেম থাকবে, এখানে লাস্টে কি হবে? 2p3 হবে। আচ্ছা, এটাও লিখে দিই, 2s2, 1s2, 2p3 হবে। এখন তুই নিজেই বল, ইলেকট্রন কার দরকার, কার্বনের নাকি নাইট্রোজেনের? অবশ্যই কার্বনের। হ্যাঁ, কারণ নাইট্রোজেনের শেষ অরবিটাল যেটা পি অরবিটাল আছে, পি অরবিটাল তো হয় পূর্ণ আছে বা অর্ধপূর্ণ আছে। হ্যাঁ, তো মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে। স্থিতিশীল অবস্থায় নাই কারটা, কার্বনেরটা নাই, তো ইলেকট্রন মাঝখানে রাখলে কি আগে চাপ মারবে ইলেকট্রনের প্রতি? কার্বন। তার মানে কার্বন ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি না? তার মানে কার্বনের ইলেকট্রন আসক্তি নাইট্রোজেন থেকে বেশি না? কিন্তু বেশি হবার কথা কার? নাইট্রোজেনের। আর আমার মোবাইলে একটা কল আসছে, কি কল দিয়ে দেখি। এগুলো কি? এগুলো হচ্ছে ব্যতিক্রম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড অন করছে। এগুলো হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রম। ওকে, তাহলে ইয়া, আমার কি এই লাইনগুলো লেখার দরকার আছে যে বাম থেকে ডানে গেলে বাড়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে উল্টা হচ্ছে? এই এই জিনিসটা লেখার কথা, এগুলো তো বুঝবি নাকি? ওকে, তারপর হচ্ছে যে যোজ্য স্তরে ইলেকট্রনের ঘনত্ব। যোজ্য স্তরে ইলেকট্রনের ঘনত্ব, যোজ্য স্তরে ইলেকট্রনের ঘনত্ব, এটার কারণে ব্যতিক্রম একটা ঘটনা ঘটে। এখান থেকে প্রশ্ন বেশি আসে, এটার থেকে প্রশ্ন বেশি আসে। যোজ্য স্তরে ইলেকট্রন ঘনত্ব, এবার আমি যেভাবে লিখে দিব প্রশ্ন হুবহু সেমটাই আসবে। ঠিক আছে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই একই গ্রুপে না? একই গ্রুপে, একই গ্রুপে উপর থেকে নিচে কি হবার কথা? ইলেকট্রন আসক্তি কমে যাওয়ার কথা না? কমে যাওয়ার কথা। কিন্তু তার মানে ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা না? কিন্তু ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি হয়। ঠিক আছে, তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কি হয়, এখানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিন থেকে বেশি, বাকিটা সেম থাকে, এদেরটা সেম থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে এমন কি মারামারি লাগলো, বা এমন কি ঘটনা ঘটলো যার কারণে এই ব্যতিক্রমটা হয়েছে, তাই না? এটার রিজন হচ্ছে যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি দেখো, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস না, ফ্লোরিনের ইলেকট্রনের পরমাণুর আকারটা যদি দেখো, এরকম, এরকম না? খুব ছোট একটা পরমাণু না? ছোট একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলা অনেক ঘেজা ভেজা করে থাকে। কিভাবে থাকে? গিজিবিজি করে থাকে, এই যে, কারণ আকার ছোট তো, ইলেকট্রনগুলো আটাবার জন্য অনেক গিজিবিজি করে থাকে। বুঝতে পারছি? অনেক গিজিবিজি না? এই গিজিবিজি অবস্থাটাকে কি বলা হয়? ইলেকট্রন আসক্তি বলে, তাই তো? কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রন আসক্তি বলতে গিজিবিজিটাকে বলে ইলেকট্রন ঘনত্ব। ইলেকট্রনের ঘনত্বটা বেশি না? ঘনত্বটা বেশি না? কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন যেগুলো আছে না, শেষ কক্ষপথে ইলেকট্রন গুলা, ক্লোরিনের আকার তো বড়, সেই জন্য ওর ইলেকট্রন গুলো কি ছড়াই ছিটাই থাকতে পারে। ঠিক আছে, মানে এত ঘিজিবিজি করে থাকে না। হুম, এত ঘিজিবিজি করে থাকার দরকার নেই, এই ছড়াই ছড়াই থাকে। ঠিক আছে, ছড়াই ছিটাই আছে না? এত ঘিজিবিজি আছে? নাই, কারণ কেন? কক্ষপথের আকারটা বড়। এখন তুই আমাকে একটা কথা বল, বাইরের একটা ইলেকট্রন এদিকে আসতে বেশি সুবিধা হবে, নাকি বাইরের একটা ইলেকট্রন এদিকে আসতে বেশি সুবিধা হবে?
জায়গা আছে, ঠিক আছে। আর এদিকে আসতে গেলে কি হবে, এদিকে আসতে কি গেলে বিকর্ষণ হবে না, ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হবে না, আসতে আরো কষ্ট হবে না, কারণ এমনি তো জায়গা ছোট, যে অন্য জায়গায় মানে খালি জায়গায় বসতে পারতেছে না, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা কি, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে। হ্যাঁ, আর এই ফ্লোরিনের ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন গুলা অনেক কাছাকাছি থাকে, ফলে ঘনত্বটা বেশি। হ্যাঁ, তার মানে বিকর্ষণটা বেশি হবে, তার মানে ইলেকট্রন বাইরের থেকে একটা ইলেকট্রন এসে যুক্ত হইতে বেশি সময় লাগবে। হুম, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে তো সেটা ইজিলি বসে যাচ্ছে, আসক্তি। তার মানে সেজন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ঠিক আছে। তাহলে কি হবে, ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব জলীয় স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি, ঠিক আছে। জলীয় স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি, যেহেতু এখান থেকে প্রশ্ন আসবে সেজন্য এটা ব্যাখ্যা আমি লিখে দিচ্ছি। হুম, ইলেকট্রন ঘনত্ব বেশি, ফ্লোরিনের জলীয় স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি। হ্যাঁ, আচ্ছা এক লাইন লিখে ফেলি, কার থেকে, ফ্লোরিনের থেকে। ফ্লোরিনের থেকে, এটা একটা লাইন, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, আরেকটা পয়েন্ট হচ্ছে যে জলীয় স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে, জলীয় স্তরে জলীয় স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে, ইলেকট্রন ঘনত্ব কি হওয়ার কারণে, বেশি হওয়ার কারণে, বেশি হওয়ার কারণে, বেশি হওয়ার কারণে কারণে বাইর থেকে একটা ইলেকট্রন এসে যুক্ত হতে বেশি কষ্ট হয়, ঠিক আছে। একটা ইলেকট্রন এসে যুক্ত হতে এসে যুক্ত হতে বেশি কষ্ট হয়, কারণ যুক্ত হতে বেশি কষ্ট হয় কারণ, কেন বলতো, কারণ ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করে, ইলেকট্রন ইলেকট্রন বিকশিত হয়, বিকশিত হয়, বিকশিত হয় এই কারণে, ঠিক আছে। এটাই হচ্ছে রিজন। তার মানে আমরা লিখে দিতে পারি, ইলেকট্রন আসক্তি এখানে কার বেশি, ফ্লোরিনের, ফ্লোরিনের থেকে বেশি। পারবি না ব্যাখ্যা দিতে? ওকে, তাহলে আমরা ইলেকট্রন আসক্তি মোটামুটি শেষ, এখন ইলেকট্রন আসক্তির ইয়া পড়বো, কি পড়বো দেখি বলতো, ইলেকট্রন আসক্তির গ্রাফ পড়বো। আমি বলছি না, উদ্দীপকে তো গ্রাফ দিয়ে দিবে, তুমি করে গ্রাফ একটা দিয়ে দিবে, তখন তো তুই বুঝবিও না যে কার এটা কোন ইলেকট্রন আসক্তির গ্রাফ নাকি আয়নীকরণ শক্তির গ্রাফ। হুম, আমরা কি বলছিলাম, কার গ্রাফ, কার গ্রাফ কেমনে বুঝবো, কার গ্রাফ কেমনে বুঝবো, ব্যতিক্রমটা দেখে, তাই তো? কার্বন আর নাইট্রোজেন সেম হয়ে গেছে মানে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে আমরা ব্যতিক্রমটা দেখে বুঝবো, তাই তো। আর নর্মালি ইলেকট্রন আসক্তি এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের ব্যতিক্রমটা দিয়ে দেয়, ঠিক আছে। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের ব্যতিক্রমটা দিয়ে দেয়। তাহলে এখানে হচ্ছে যে এটা হচ্ছে কি, এখানে দিব আমরা ইএ, ইএ মানে বুঝছ তো, ইলেকট্রন আসক্তি। আর এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। হুম, তাহলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ধরে নিলাম এটা, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ধরে নিলাম এদিকে। এরপর গ্রুপের উপর থেকে নিচে নামতে থাকলে কি হয়, কমার কথা না? কিন্তু আমরা কি জানি, ক্লোরিনের বেশি, ফ্লোরিন থেকে বেশি, ফ্লোরিন থেকে ক্লোরিন বেশি। এরপর আবার সিস্টেম ঠিক আছে, এরপর ব্রোমিন, এরপর আয়োডিন, কমে গেছে, দেখছস? জিনিসটা বুঝছস কিনা বল আমাকে, তাহলে আমি এখন মিলাই দিই। হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। ইলেকট্রন আসক্তি গ্রাফ নর্মালি এটা দেয়, ঠিক আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কারণ দেখ, গ্রুপের উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি কমার কথা, তার মানে সবগুলো এভাবে কমার ডিক্রিজ হওয়ার কথা, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে বেড়ে গেছে, এরপর ডিক্রিজ হয়েছে, কারণ আমরা কি জানি ক্লোরিন আর ফ্লোরিনের ক্ষেত্রে ব্যতিক্রম। আমরা ইলেকট্রন আসক্তি গ্রাফ পারবো আমরা, শিওর? শিওর তাহলে। হুম, তাহলে আমরা এখন তড়িৎ নির্ণয়তার কথা পড়ি, তাই তো? তড়িৎ নির্ণয়তার কথা পড়ি। আচ্ছা, একটা ম্যাথ করি, একটা ম্যাথ করি। ম্যাথ নর্মালি এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে না, এই চ্যাপ্টার থেকে হচ্ছে ব্যাখ্যা আসবে, যেটা বেশিরভাগই ব্যাখ্যা আসবে। ম্যাথ আসবে
যেগুলো ম্যাথমূলক চ্যাপ্টার, ঠিক আছে? তবে আমি তাও ম্যাথগুলো করাচ্ছি কারণ যাতে পারোস। একদম ইজি ইজি ম্যাথ, একদম ইজি ইজি ম্যাথ। গত ক্লাসে দেখা যাচ্ছে আয়নীকরণ শক্তির একটা খুব ইজি ম্যাথ ছিল। ম্যাথটা আমি যদি লিখি, গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় 2.2187 গ্রাম 2.2187 গ্রাম কি আছে ক্লোরিনে উপস্থিত, ক্লোরিনের পরমাণুগুলোকে ক্লোরিনে উপস্থিত ক্লোরিনে উপস্থিত উপস্থিত ক্লোরিনের পরমাণুগুলোকে ক্লোরিন পরমাণুগুলোকে ঠিক আছে, ক্লোরিন পরমাণুগুলোকে কি করতে যাচ্ছি, ক্লোরিন আয়নে পরিণত করতে, ক্লোরিন আয়নে পরিণত করতে আয়নে পরিণত করতে পরিণত করতে কত কিলোজুল শক্তি নির্গত হবে, ঠিক আছে? কত কিলোজুল শক্তি নির্গত হবে। ম্যাথ নর্মালি এই চ্যাপ্টার থেকে আসলেও এটা কোথায় আসবে, অ্যাডমিশন আসতে পারে, ঠিক আছে? এখান থেকে আসবে না। আমি কিন্তু তোকে মাঝখানে মাঝখানে সবই পড়াই ফেলতেছি আসলে, ঠিক আছে? আমি বলছি না এখানে অনেক কিছু স্কিপ দিব, কিন্তু স্কিপ দিতে পারি না কেন জানি, আমার এক সমস্যা আছে। কেন স্কিপ দিতে পারি না জানোস? কারণ আমার গুরুও স্কিপ দিতে পারে না। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কত, যেটা প্রশ্নে দেওয়া আছে কত? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে -3.615 কিলোজুল, বুঝতে পারছি? এটা দেওয়া আছে। এখন আমরা সলিউশন করব। দেখি বলতো এটা কেমনে করবো। একদম ইজি অঙ্ক। হুম হুম আচ্ছা আমি আমি বলি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ইলেকট্রন আসক্তি দিয়ে দিছে, ইলেকট্রন আসক্তি যে 35.5 গ্রাম, এত কেমনে বুঝছস? কারণ আমরা জানি ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তি এগুলো এক মোলে হিসাব করা হয় না। আর এক মোল ক্লোরিনের ভর কত, 35.5 গ্রাম, যেটা ওর প্রকৃত ভর, এটা তো এক মোল ভর, ঠিক না? ভেরি গুড, একটু পাচ্ছ, তার মানে হয়ে গেছে। এটাকে আমার করে দেওয়া লাগবে? লাগবে না, শুধু একটা জিনিস বলতে হবে, আমাদেরকে আনসারটা কিসে বের করতে বলছে? আমাদেরকে আনসার বের করতে বলছে কিলো জুলে, কিলো জুলে বের করতে বলছে। ও সরি, ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে কোশ্চেনে, ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে? কোশ্চেনে দেওয়া আছে কিসে, ইলেকট্রন ভোল্টে। এখন ইলেকট্রন ভোল্ট থেকে আগে তোকে জুলে নিতে হবে, জুল থেকে কিলো জুলে নিতে হবে, ঠিক আছে? আমি শুধু এই সম্পর্কটা লিখে দিচ্ছি, বাকিটা তুই করবি। হুম, এক ইলেকট্রন ভোল্ট সমান 1.0 সরি 1.602 10⁻19 জুল। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে? তাহলে এখন পারবি না বাকিটা? জুলে নিতে পারছো, জুলকে আবার 1000 দিয়ে ভাগ করলে এটা কিলো জুল চলে আসবে, নাকি? নাকি পারবি তো? জুলকে 1000 দিয়ে ভাগ করতে হবে, গুণ না। কারণ কিলোজুল এককটা জুল থেকে বড়। তার মানে যে মানটা, হ্যাঁ হ্যাঁ, মানে এটাকে 1000 দিয়ে ভাগ করলে, এই মানটাকে 1000 দিয়ে ভাগ করলে কি আসবে, কিলোজুল আসবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কেন 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ কিলোজুল এককটা জুল একক থেকে বড়। যে মানটা জুলে এত বড়, কিলোজুল একটু ছোট আসবে না? এগুলো তো শিখে আসছি অনেকবার। তাহলে এটা পারবো আমরা। তাহলে পরবর্তী টপিকে যাচ্ছি। যেহেতু ম্যাথটা তোকে আমি দেখাই দিছি কেমনে করতে হবে, আর ম্যাথ এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট না, তাই আমি আর এখানে করা দিচ্ছি না। হুম, তাহলে তড়িৎ ঋণাত্মকতা এখন পড়বো কি? তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা আমার মনে হয় জীবনে অনেকবার বুঝানো লাগছে, অনেকবার বুঝাইতে লাগছে না? বিভিন্ন টপিক বোঝানোর জন্য মাঝখান দিয়ে তড়িৎ ঋণাত্মকতা টপিকটা আসে, ওইটাও বুঝিয়ে দেওয়া লাগতো, নাকি? তাহলে তড়িৎ ঋণাত্মকতাকে ইংলিশে কি বলা হয়? ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রো নেগেটিভিটি, যেটাকে সংক্ষেপে কি বলা হয়? ইএন। এটাকে সংক্ষেপে কি বলা হয়? ইএন বলা হয়। ওকে। আর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? সমযোজী বন্ধনে, না রাসায়নিক বন্ধন, অন্য কোনো বন্ধন হবে না, সমযোজী বন্ধনে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনার প্রবণতা, ঠিক আছে?
তাহলে কি লিখবো? সমযোজী বন্ধনে কিসের বাজি? আমাদের এখানে তো ফুটাচ্ছে না। চাঁদ দেখা গেছে না এখন? তার মানে তো, তাহলে তো এখানে একটা মিম মিম দেখা যাবে, আমার চাঁদ তো আমি প্রতিদিন দেখি, এই এই টাইপের মিম আসবে নাকি? সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনার প্রবণতা। তুই আইডি দেখছস? ও খেলা দেখে তো, ও খেলা দেখে। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনার প্রবণতা, ঠিক না? নিজের দিকে টেনে আনার প্রবণতা। ও তো প্রোফাইল লক। তাহলে দেখ, হাইড্রোজেন, হুম, আর ক্লোরিন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। ক্লোরিন কি করছে? ক্লোরিন একটা ইলেকট্রন দিছে। হাইড্রোজেন কি করছে? হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে, শেয়ার করছে, তাই তো? আর শেয়ার করার ফলে দুইজনই অষ্টক পূর্ণ হয়ে গেছে, ঠিক না? হাইড্রোজেন একটা ইলেকট্রন ছিল, আরেকটা ইলেকট্রন হলে দ্বিত্বক পূর্ণ হইতো, ওটা হয়ে গেছে। আর ক্লোরিন হচ্ছে কি, আর একটা ইলেকট্রন দরকার হলে অষ্টক পূর্ণ হইতো। তো দুজনে শেয়ার করে দুজনেই শেয়ার করতেছে, আবার দুজনে অষ্টক পূর্ণ হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে, তাই তো? কিন্তু এই ক্লোরিন যে বেইমান, ঠিক আছে? ক্লোরিন কি করে? ক্লোরিন তড়িৎ বেশি। এই যে শেয়ার করছে দুজনে ইলেকট্রন গুলো, ক্লোরিন কি করে? শেয়ারকৃত ইলেকট্রন গুলাকে নিজের দিকে টেনে আনে। কারণ কেন? কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ফলে ক্লোরিনটা কি হয়ে যায়? ক্লোরিনটা স্লাইটলি নেগেটিভ হয়ে যায়, আর হাইড্রোজেনটা স্লাইটলি পজিটিভ হয়ে যায়, তাই না? এটাকে তো তড়িৎ বলে, তাই তো? তাহলে আমরা পারবো না? তো আমরা কয়েকটা মির্জাফরের নাম পড়ি কেমন? পলাশী যুদ্ধ পড়ছিলি না? পলাশী যুদ্ধের মধ্যে কি ছিল? মির্জাফর, ঘসেটি বেগম, হ্যাঁ, রাজবল্লভ, নাকি? এই যে কয়েকটা, এই যে এদের ফ্যামিলিটা পড়ি কেমন? এই যে ফ্লোরি, সিরাজউদ্দৌলা, ওইটাই তো পলাশী যুদ্ধ নামে পরিচিত। ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে সব থেকে মির্জাফর হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে? এটা ফুল মির্জাফর, কারণ ওর তরিৎনির্ণাতকতা সব থেকে বেশি। হুম। তারপর ক্লোরিন, নিও, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে রাজবল্লভ, ঘসেটি বেগম, এগুলা, ঠিক আছে? এই যে মির্জাফর গুলা হচ্ছে কি, সবসময় শেয়ার, ইলেকট্রন শেয়ার করার নাম বলে, মানে বলবে যে আমার অষ্টপূর্ণ হবে, তোমার অষ্টপূর্ণ হবে, চলো আমরা শেয়ার করি। তো শেয়ার করার পর কি হবে? ধুম করে নিজের দিকে টেনে এনে নিজে বুক করবে বেশি। এসব বুঝতে পারছি? তো এখন আমাদের কিছু তরিৎনির্ণাতকতার মান মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তুই তো জানোস, কারণ নাহলে কেমনে বুঝবি যে ফ্লোরিনের তোর ইলেকট্রনটা কার দিকে বেশি ঝুঁকবে? যার তরিৎনির্ণাতকতা বেশি তার দিকে বেশি ঝুঁকবে, কারণ তরিৎনির্ণাতকতা মানে কি? শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনার প্রবণতা। তো যার বেশি হবে তার ইয়ে হবে। তার মানে মানগুলো মুখস্থ করতে হবে না। ফ্লোরিনের কত, ক্লোরিনের কত, নাইট্রোজেনের কত, অক্সিজেনের কত। অক্সিজেন 3.5, ফ্লোরিন হচ্ছে 4, ক্লোরিন হচ্ছে 3.3, ক্লোরিনের হচ্ছে 3, ঠিক আছে? তো এতগুলা ইলেকট্রন আসক্তি, এতগুলা মূলে ইলেকট্রন আসক্তি মুখস্থ করা পসিবল না, ঠিক না? তো আমরা কি করব? যেহেতু আমার কাছে পড়তেছ, আমি তো সবসময় সবকিছু সহজে পড়ায় দেওয়ার চেষ্টা করি। তার মানে এখানে সহজে পড়ায় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা এটা আমি আবিষ্কার করছি, টেকনিকটা। এটা আমি পরে, যদি আমি না, আমার আগে অনেকে আবিষ্কার করার কথা। হ্যাঁ, যেহেতু আমার মাথায় আসছে, তার মানে আরেকজনের মাথায় আসবে না? লিথিয়াম, হ্যালো, হ্যালো, প্যাটার্নটা দেখ। লিথিয়াম, বেরিলিয়াম, তারপর কি আসে? বোরন আসে না? বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাই তো? তারপর হচ্ছে ডিসিউ গ্যাসের তো কোনো ইলেকট্রন আসক্তি নেই, আছে? নিয়নে কোনো ইলেকট্রন আসক্তি থাকবে? ওরা, আমি কি বলছিলাম, আলফা মেল না সিগমা? কারণ ওদের ইলেকট্রনের প্রতি আসক্তি নাই, দেওয়ার ইচ্ছা নাই, নেওয়ার ইচ্ছা নাই, ঠিক আছে? কিন্তু একটা কুলাঙ্গার ছিল, কুলাঙ্গার ছিল, যেন, ভেরি গুড, মনে আছে? ওকে।
সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর কি অ্যালুমিনিয়াম, তারপর কি সিলিকন, তারপর কি ফসফরাস, তারপর হচ্ছে যে সালফার, তারপর হচ্ছে ক্লোরিন। তো এতগুলো ইলেকট্রন আসক্তি মনে রাখতে পারবি তাদের সবার? তো এটা একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা লক্ষ্য কর, দেখি তুই প্যাটার্নটা ধরতে পারস কিনা। লিথিয়াম হচ্ছে যে 1, বেরিলিয়াম হচ্ছে 1.5, বোরন হচ্ছে 2, হ্যাঁ, কার্বন হচ্ছে 2.5, নাইট্রোজেন হচ্ছে যে 3, অক্সিজেন হচ্ছে 3.5, ফ্লোরিন হচ্ছে 4। দেখি বলতো প্যাটার্নটা লক্ষ্য করতে পারছিস কিনা। সবগুলাতে 0.55 করে বাড়তেছে, তাই তো? মানে একটাতে ধাপে ধাপে 0.55 করে বাড়তেছে। আর সোডিয়াম নিচের লাইনে কি হবে, নিচের লাইনে প্যাটার্নটা ধরতে পারছ কিনা দেখতো। সোডিয়াম হচ্ছে 0.9, ম্যাগনেসিয়াম হচ্ছে যে সরি 1.2, 1.2, 0.33 করে বাড়তেছে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম হচ্ছে 1.5, আর সিলিকন হচ্ছে 1.8, নাকি? ফসফরাস হচ্ছে 2.1, ইয়া পর্যন্ত, ফসফরাস পর্যন্ত মানবে এই প্যাটার্নটা। এরপর হচ্ছে 0.4 করে বাড়বে একবার, 2 পয়েন্ট কত, 2 পয়েন্ট হচ্ছে যে 5 হবে, এরপর 0.5 করে বাড়বে, এটা 3। ঠিক আছে, পারবি না? আমি যদি একটা প্যাটার্ন লিখে দিই, যে একটা প্যাটার্ন যদি লিখে দিই, 0.5 করে করে বাড়তেছে, ঠিক আছে, 0.5 করে কি করতেছে, বাড়তেছে। আর এখানে হচ্ছে কত, 0.3 করে করে, 0.3 করে করে ইলেকট্রন আসক্তি, এদের মানগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আর এদিকে হচ্ছে 0.4 করে বাড়ছে, আর এদিকে হচ্ছে 0.5 করে বাড়ছে। এদের ইলেকট্রন আসক্তি মুখস্থ রাখতে হবে। বিশেষ করে আমি কয়েকটা দাগাই দিচ্ছি তাদেরটা। হুম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আর হচ্ছে যে ফসফরাস, সালফার, ক্লোরিন, এই যে এগুলা, ঠিক আছে। আর আরেকটা ইলেকট্রন আসক্তি আমাদেরকে অল টাইম মুখস্থ রাখতে হবে, অল টাইম মুখস্থ রাখতে হবে। সে হচ্ছে, সেই বিখ্যাত ব্যক্তি হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনটা হচ্ছে 2.1, হাইড্রোজেনটা কত, 2.1। পারা যাবে? তাহলে এখন তড়িৎ ঋণাত্মকতা গ্রাফটা পড়ে ফেলি। তড়িৎ ঋণাত্মকতা গ্রাফ, ওকে। গ্রাফ, গ্রাফটা একটু বড় হয় কারণ এখানে অনেকগুলো মূলত। তাহলে প্রথমে কোনটা, প্রথমে হাইড্রোজেন, হাইড্রোজেন না? কিন্তু এখানে, এইখানে আমাদেরকে একটা প্যারামিটার সেট করে দিতে হবে। একটু পর্যন্ত হচ্ছে 1, একটু পর্যন্ত হচ্ছে কি 2, ঠিক আছে, একটু পর্যন্ত হচ্ছে 3, আর একটু পর্যন্ত হচ্ছে কি 4, 4, নাকি? কারণ 4 এর উপর তার যাবে না। এখন প্রথমটা কি হাইড্রোজেন না? হাইড্রোজেনে ইলেকট্রন আসক্তি কত বলছে, সরি তড়িৎ ঋণাত্মকতা কত বলছি, বলছি 2.1। তার মানে হাইড্রোজেনটা এদিকে থাকবে না, দেখতো, খেয়াল করতো, এই 2 এর একটু উপরে থাকবে না, 2.1। এরপর হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়াম তো হবে না কারণ হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। তারপর লিথিয়াম, লিথিয়ামের কত, লিথিয়ামের হচ্ছে যে 1 না, কত, লিথিয়ামের হচ্ছে 1, এই যে 1 এ না, 1 এ নেমে যাবে না। এরপর 1.5 না, এরপর তো আমাদের মুখস্থ 5 করে বাড়বে। আমাদের তো এটা দরকার নেই যে কার, কার, ঠিক না? আমরা তো মুখস্থ যে 0.55 করে বাড়বে, তাহলে 1.5 এদিকে, তারপর 2 এদিকে, হ্যাঁ, তারপর 2.5, তাই না? এই যে 2.5 এদিকে, এই যে দেখ, আমি কিন্তু আন্দাজ করে একটা দিচ্ছি আর কি, 2.5 এদিকে, হ্যাঁ, তারপর কি 3, 4 পর্যন্ত এভাবে আগাতে থাকবে, তাই তো, 3, 3.5, 4। তারপর কি সোডিয়াম কত, সোডিয়াম 0.9 না, সোডিয়াম হচ্ছে তার মানে 1 একটু নিচে হবে, 0.9, তারপর 0.33 করে পারবে, তাই তো, 1.2, তারপর 1.5, তারপর 1.8, তারপর 2.1, তারপর 2.5, নাকি? তারপর 3, তারপর 3 না, 3। তাহলে এখন মিলাই দিই। তুই কি এটা বুঝছস কিনা, আমাকে আমাকে এটা বল। ইজি না? ইজি না একদম? তো এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। গ্রাফ, আমরা গ্রাফ দেখলে নর্মালি ভয় পেয়ে যাই,
হ্যাঁ, গ্রাফ 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 রিলেটেড প্রশ্ন আসছে, কিন্তু গ্রাফ রিলেটেড প্রশ্ন আসা মানে অনেক ইজি। হুম, যদি বুঝে থাকস। আমার আমার কিন্তু পয়েন্ট গুলো মিলাতে পারিনি, ঠিক আছে? তাহলে পারা যাবে কিনা বল? শিওর? তাহলে আমরা এগুলো নামগুলো লিখে দিই: হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর কি বলতো, তারপর কি সিলিকন, ফসফরাস, তারপর সালফার, ক্লোরিন। পারা যাবে? তার মানে এই গেল তোর চিহ্নিত কথা, এসে গেল গা। এখন আমাদেরকে আর কিছু ব্যাসার্ধ করতে হবে, তারপরে আমাদের পর্যাবৃত্ত ধর্মগুলো শেষ। ঠিক আছে, আজকে শেষ করে দিব। পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, বা একটা ব্যাসার্ধ আমাদেরকে করতে হবে, ঠিক আছে? দেখ, সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ। দুই হচ্ছে যে আয়নিক ব্যাসার্ধ। দুই কি? আয়নিক ব্যাসার্ধ। তিন হচ্ছে যে তিন হচ্ছে যে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ। চার হচ্ছে যে চার হচ্ছে যে ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে সমযোজী ব্যাসার্ধ জিনিসটা কি হইতে পারে দেখি বলতো? হুম, তাহলে সমযোজী ব্যাসার্ধটা প্রথমে পড়ি, তোর আপত্তি না থাকলে আমরা পড়বো। বল, আপত্তি আছে কিনা? সমযোজী ব্যাসার্ধ। সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যে আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। বুঝছস নাই? বুঝে গেছস না? একদম ইজি জিনিস এই, বাচ্চাদের পড়া, একদম বাচ্চাদের পড়া। এটা হচ্ছে যে ক্লাস 9-10-এ মানুষ নতুন নতুন সায়েন্স নিলে যে পড়াগুলো পড়ে, এগুলা। হুম, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে। হুম, আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে কি বলে? দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে, এটা আর বলতেছি না। হ্যাঁ, চিত্র এঁকে দিলে ফুল বুঝে যাবি। দেখা যাচ্ছে, শেপ দেখা যাচ্ছে? ধর এটা একটা মৌল, এটার সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে আরেকটা মৌল, তাই না? এই যে ইলেকট্রন শেয়ার করছে, দেখবি ইলেকট্রন শেয়ার করছে, তো শেয়ার করছে এদিকে, এদিকে ইলেকট্রন শেয়ার করছে না? দুজনেই একটা একটা ইলেকট্রন শেয়ার করছে, তাই তো? আর এটা হচ্ছে ওর কেন্দ্র, ওর আন্তঃনিউক্লিয়ার কেন্দ্র। নিউক্লিয়ার মানে কি? নিউক্লিয়াস যেদিকে অবস্থিত। তাহলে এখন কি হবে? এখন আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা কতটুকু হবে? আমি যদি একটু দ্বারা একটু, এটা এভাবে কিভাবে বুঝালে সুবিধা হবে, আমি এটা চিন্তা করতেছি যে এই যে কেন্দ্র থেকে এই এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব, ঠিক আছে? একটা মৌল আর আরেকটা মৌল সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, তো যে দুইটা মৌল আবদ্ধ হয়েছে, ওই দুইটা মৌলের আন্তঃনিউক্লিয়ার দূরত্বটাকে বলা হয়, কি বলা হয় দেখি বলতো? এই যে ভুল করলা, ঠিক আছে, টিচারে কেটে দিবে। এটা হচ্ছে সমযোজী দূরত্ব। এটা কি? এটা হচ্ছে সমযোজী দূরত্ব। সমযোজী দূরত্ব। আর ব্যাসার্ধ কি হবে? সমযোজী কি ব্যাসার্ধকে কি হবে? সমযোজী ব্যাসার্ধ
সমযোজী ব্যাসার্ধ হবে সমযোজী দূরত্বকে 2 দিয়ে ভাগ করলে। অর্ধেক না? কারণ ব্যাসার্ধ মানে কি, আমরা কি ব্যাস ব্যাস বলছি? আমরা বলছি ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে অর্ধেক না? একটা বৃত্তের অর্ধেক না? এই যে বৃত্ত হলে ব্যাসার্ধ হচ্ছে এটা না? তার মানে এতটুকু দূরত্বের অর্ধেকটা হচ্ছে কি সমযোজী ব্যাসার্ধ। জিনিসটা পারা যাবে কিনা বল? পারা যাবে? হ্যালো? হ্যাঁ, এটা পারা যাবে কিনা বল? আচ্ছা, এরপর হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ, এই আয়নিক ব্যাসার্ধটা একটু বোঝা লাগবে। যদিও বাচ্চাদের পড়ার যদিও বাচ্চাদের পড়া কিন্তু আয়নিক ব্যাসার্ধটা একটু বোঝা লাগবে। হ্যাঁ, তবে আমি একটা টেকনিক শিখিয়ে দিব। এই টেকনিক তুই মুখস্থ থাকলে তোর জীবন চোখ বন্ধ করে দিয়ে বলে দিতে পারবি। চোখ বন্ধ করে দিয়ে বলে দিতে পারবি। আয়নিক ব্যাসার্ধ দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়নিক ব্যাসার্ধ, একটা হচ্ছে অ্যানায়নিক ব্যাসার্ধ। কারণ কারণ কেন কারণ কেন বলতো? হ্যালো? একটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়নিক ব্যাসার্ধ, একটা হচ্ছে অ্যানায়নিক ব্যাসার্ধ। কেন বলতো? হুম, কারণ আয়নিক যৌগতে কি হয়, আয়নিক যৌগতে হচ্ছে যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয়। ওই ক্যাটায়ন আয়ন সৃষ্টি হওয়ার পর এরপর হচ্ছে দুইজনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা একটা বন্ধন তৈরি হয়, এরপর হচ্ছে আয়নিক যৌগটা তৈরি হয়। কিন্তু ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয় না। এই জিনিসটাতে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে। ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাটায়নের ক্ষেত্রে এই ক্ষেত্রে চার সংখ্যা বাড়লে কি হয়? হুম, চার সংখ্যা বাড়লে চার সংখ্যা বাড়লে ব্যাসার্ধ কমে। ব্যাসার্ধ কমে। আর অ্যানায়নের ক্ষেত্রে কি হয়? চার সংখ্যা বাড়লে ব্যাসার্ধ বাড়ে। চার সংখ্যা বাড়লে ব্যাসার্ধ বাড়ে। এখন একটা এক্সাম্পল দিয়ে দিলে হয়ে যাবে। ব্যাসার্ধ বাড়ে, ব্যাসার্ধ বাড়ে। আমি যদি এক্সাম্পল দিই, প্রথমে এক্সাম্পল দিলে যেমন একটা এক্সাম্পল দিই, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস। আকার সব থেকে বেশি আকার হবে সোডিয়ামের না? সোডিয়ামের চার্জ সব থেকে কম। তাহলে সোডিয়ামের চার্জ আকার সব থেকে বেশি হবে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। আর অ্যানায়নের ক্ষেত্রে যদি একটা এক্সাম্পল দিই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে? আচ্ছা, এভাবে দিই। এন থ্রি এন উফ আহ কোনটা দিব? হ্যাঁ, এন থ্রি মাইনাস ও টু মাইনাস এফ মাইনাস। দেখে বলতো আকার সব থেকে কার বেশি হবে? এন থ্রি মাইনাসের না? হ্যাঁ, হ্যাঁ। অ্যানায়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয়? চার সংখ্যা বাড়লে ব্যাসার্ধ বাড়ে। আর ক্যাটায়নিক ক্ষেত্রে চার সংখ্যা বাড়লে ব্যাসার্ধ কমে। হুম, আর এটা O2 মাইনাস হবে। হুম, আচ্ছা, একটু বুঝতে পারছিস কিনা বলতো? নাকি এরা কিন্তু একই পর্যায়ে অবস্থিত, একই পর্যায়ের ক্ষেত্রে, এটা এটা শুধু কার ক্ষেত্রে? একই পর্যায়ে থাকলে একই গ্রুপে থাকলে কি হবে? উপর থেকে নিচে চার সংখ্যা বাড়ো কমক এটা তো ডাজন্ট ম্যাটার, কক্ষপথ সংখ্যা বাড়তেছে মানে আকার বাড়বে, তাই না? একই গ্রুপে হলে তখন কিন্তু আবার এ রুলস মানবে না। একই গ্রুপে হলে কি হবে? একই গ্রুপে হলে আমরা নর্মালি যেটা জানি, সোডিয়াম প্লাস থেকে পটাশিয়াম প্লাস বড় হবে, পটাশিয়াম প্লাস থেকে আবার রুবিডিয়াম প্লাস বড় হবে। কারণ কেন? কক্ষপথ বাড়তেছে যে। কারণ কি? কারণ কক্ষপথ বাড়তেছে। কক্ষপথ কি বাড়তেছে? হুম, বুঝাতে পারছি কিনা বলতো? ঠিক সেম ভাবে এখানেও সেম কাজ হবে না? ফ্লোরিনের থেকে ক্লোরিনের বেশি হবে না? ক্লোরিন মাইনাসের থেকে ক্লোরিন মাইনাসের ব্যাসার্ধ বেশি হবে, তারপর ব্রোমিন মাইনাসের ব্যাসার্ধ বেশি হবে। কারণ কেন? সেম রিজন। কারণ কক্ষপথ বাড়তেছে। জিনিসটা বুঝতে পারছি? শুধু একই পর্যায়ের ক্ষেত্রে কি হবে এটা একটু মুখস্থ রাখতে হবে। যে চার সংখ্যা বাড়লে কি হয়, চার সংখ্যা কমলে কি হয়। এটা মুখস্থ কেন? আমি আমি তো তোকে এটাও বুঝিয়ে দিতে পারবো কেন বাড়তেছে কেন কমতেছে। দেখি তুই নিজেকে বুঝাতে পারবি কিনা। হুম,
হ্যাঁ 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 হ্যাঁ। একই পর্যায়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখ, সোডিয়াম প্লাসের সোডিয়াম প্লাসের ইলেকট্রন আছে কয়টা? 10টা না? কারণ প্লাস একটা দিয়ে দিছে। ম্যাগনেসিয়াম 2 প্লাসের কয়টা আছে? 10টা। অ্যালুমিনিয়াম 3 প্লাসের কয়টা আছে? 10টাই আছে। কিন্তু প্রোটন সংখ্যা কার বেশি? অ্যালুমিনিয়ামের বেশি না? অ্যালুমিনিয়ামের 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে। ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রনকে 12টা প্রোটন টানতেছে। সরি, 10টা ইলেকট্রনকে 12টা প্রোটন টানতেছে। সোডিয়ামের 10টা ইলেকট্রনকে 11টা প্রোটন টানতেছে। তাহলে টান কার বেশি হবে? 13টার না? সবারই 10টা করে ইলেকট্রন আছে, কিন্তু 10টা ইলেকট্রনকে সব থেকে বেশি টেনে টানবে কে? 13টা প্রোটন যার আছে তার না? আর সব থেকে বেশি যদি সে টানে, তার না আকারটা ছোট হয়ে যাবে না? তাহলে বুঝতে পারছি? তাহলে এটার ব্যাখ্যাটা তুই দিবি। এটার ব্যাখ্যা হোমওয়ার্ক। এই ব্যাখ্যা কি? হোমওয়ার্ক এটার। হ্যাঁ, পর্যায়টা হোমওয়ার্ক। আর অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? অ্যানায়নের ক্ষেত্রে উল্টা হবে আর কি। অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, কিন্তু প্রোটন তো বাড়তেছে না। প্রোটন বাড়তেছে। নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা কর, নাইট্রোজেন শেষ কক্ষপথে নর্মালি 5টা থাকে, তাই না? এখন আরো 3টে এসে যুক্ত হয়েছে, কিন্তু প্রোটন কি বাড়ছে? প্রোটন বাড়ে নাই। তার মানে নাইট্রোজেনের ক্ষেত্রে প্রোটন ছিল কয়টা? 7টা। 7টার প্রোটন আগের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রনকে টানতেছিল। এখন টানতে হবে 8টাকে। 8টাকে কি আর আগের জোরে টানতে পারবে? পারবে না। ফলে আকারটা বড় হয়ে যাবে না? তাহলে এটা ব্যাখ্যা করতে পারবি? ব্যাখ্যাটা লিখে রাখিস, ঠিক আছে? ব্যাখ্যাটা লিখে আমাকে দিস, আমি এখানে পিডিএফ অ্যাড করব। এরপর হচ্ছে যে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ কি? 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 এটা বোঝার মতন ক্ষমতা এখন তোর হয় নাই। এটা পরে, ঠিক আছে? এটা পরে। এবার হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ। এবার কি ব্যাসার্ধ? ভ্যান্ডার ওয়ালস। হ্যাঁ, রেখে দে, এটা পরে। ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ যখন ধাতব বন্ধন পড়াবো তখন। ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধটা কি হবে? ভ্যান্ডার ওয়ালস বল। আচ্ছা, তুই কি কখনো ভ্যান্ডার ওয়ালস বল চিনস? চিনস না, কিন্তু ছোটবেলা থেকে অনেকবার পড়ে আসছিস না ভ্যান্ডার ওয়ালস বল, ভ্যান্ডার ওয়ালস বল। কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্ত মানে কি? দুইটা অণুর মধ্যে আকর্ষণ বল, নিজেদের মধ্যে কিন্তু। না, নিজেদের মধ্যে না। নিজেদের মধ্যে ঠিক আছে। ভ্যান্ডার ওয়ালস বল বল হচ্ছে অন্তঃআণবিক আকর্ষণ বল, ঠিক আছে? দুইটা ভিন্ন অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে। হুম। একদম একটা এক্সাম্পল তোর চোখের সামনে আমি ভাষায় দিই জিনিসটা। এই দুইটা অণু তার সমযোজী বন্ধনে আবদ্ধ। তার মানে এই দুইটা কি একটা অণু না? এই দুইটা মিলে একটা অণু। বাইরে দেখতে পাচ্ছ না? এই যে সিলেক্ট করলাম, এই দুটো অণু না? পেস্ট একটু দ্বারা কি করা যায় আমি দেখতেছি। আচ্ছা, লাগবে না থাক, হাত দিয়ে দেখাই। দেখ, ধর এটা একটা পরমাণু, আর এটা একটা পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ। ধরলাম I2, ধরলাম I2 আয়োডিন। দুটি আয়োডিন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে I2 আকারে থাকে না? Cl2, ফ্লোরিন 2। ধর ঠিক সেম জিনিস। তার মানে এইটা পুরাটা মিলে একটা I2 অণু না? এর পাশে ধর আরেকটা I2 অণু আছে। এর পাশে ধর আরেকটা I2 অণু আছে। এই দুইটা আইটের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। কারণ দুনিয়া আমরা কি জানি? মহাকর্ষ অভিকর্ষ বল থেকে আমরা কি জানি? ফিজিক্সের একটা ভাষা থেকে আমরা জানি যে দুনিয়ার সবকিছু একে অপরকে আকর্ষণ করে। তার মানে একটা অণু আরেকটা অণুকে কোনো না কোনো কারণে আকর্ষণ করবে না? এই আকর্ষণ করার কারণে এই যে আকর্ষণ বলটা কাজ করে না, এই যে ওদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে না, হুম, এই আকর্ষণ বলটা কাজ করার কারণে ওরা একে অপর থেকে কখনো এতটুকু ডিস্টেন্সের দূরে যায় না, এতটুকু ডিস্টেন্সের মধ্যে থাকে। হ্যাঁ। তাহলে এখন কি হবে? তার মানে ভ্যান ডার ওয়ালস দূরত্ব কি হবে? এইটার এ অণু নিউক্লিয়ার থেকে এই অণু নিউক্লিয়াস পর্যন্ত দূরত্বটাকে কি বলবো? এই অণু নিউক্লিয়াসের দূরত্ব, এটুক পর্যন্ত দূরত্বকে ভ্যান ডার ওয়ালস দূরত্ব বলবো না? ভ্যান ডার ওয়ালস দূরত্ব বলবো না? আর ব্যাসার্ধ কি হবে? ভ্যান ডার ওয়ালস দূরত্ব ডিভাইড বাই 2। ব্যাসার্ধ কি হবে?
একদম ইজি না এগুলা। ভ্যান ডার ওয়ালস দূরত্ব ডিভাইড বাই কি 2, পারা যাবে? পারা যাবে কিনা আমাকে একটু বুঝিয়ে বল। তো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভ্যান ডার ওয়ালস কিন্তু হচ্ছে দুইটা ভিন্ন অণুর মধ্যে, এটা একটা অণু এটা একটা অণু, এই দুইটা ভিন্ন অণুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, ওটার কারণে যে বন্ধনটা হয় এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, ঠিক আছে? আর হতে পারতো, হতে পারতো। আর হচ্ছে যে, আর সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন হচ্ছে একটা অণুর মধ্যে, ঠিক আছে, একটা অণুর মধ্যে যে দুইটা পরমাণুর মধ্যে মধ্যবর্তী, ওই যে মধ্যবর্তী যে বন্ধন। হ্যাঁ 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 হ্যাঁ, শুধু সমযোজী বন্ধন আবদ্ধ না, শুধু সমযোজী বন্ধন আবদ্ধ না, এই বান্ধ আয়নিক আয়নিক বন্ধন আবদ্ধ হতে পারে। মানে দুইটা ভিন্ন অণু, এটা একটা অণু এটা একটা অণু এটা একটা অণু, এই দুইটা অণুর মধ্যে যে মধ্যবর্তী আকর্ষণ বল কাজ করে, এই অণুটা যে সমযোজী বন্ধনে আবদ্ধ অণু হতে হবে, এই অণুটা যে সমযোজী বন্ধনে আবদ্ধ হতে হবে, এটা কোনো কথা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস, এখন একটা প্রশ্ন আসে, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বড় নাকি ধাতব ব্যাসার্ধ বড় নাকি সমযোজী ব্যাসার্ধ বড়? হুম, ধাতব ব্যাসার্ধ যেহেতু পড়াই নেই, তাহলে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, তাও আমি বলে দিই, একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে কি ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ যখন পড়াবো তখন বলবো, ঠিক আছে? আর এটা হচ্ছে কি সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ। যে বন্ধন যত শক্তিশালী হবে তার ব্যাসার্ধ তত কম হবে না? কারণ শক্তিশালী বন্ধন বলে ওরা কাছাকাছি থাকবে বেশি, তাই না? সব থেকে, এই তিনটার মধ্যে সব থেকে শক্তিশালী বন্ধন হচ্ছে সমযোজী সমযোজী। ধাতব আবার আয়নিক, আয়নিক ভাবিস না, সব থেকে শক্তিশালী হচ্ছে আয়নিক, কিন্তু এখানে আয়নিকের কথা আসতেছে না, ঠিক আছে? সব থেকে শক্তিশালী কে? সমযোজী। সব থেকে শক্তিশালী বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন এই তিনটার মধ্যে, তার মানে দূরত্বটা সব থেকে কম হবে সমযোজী ব্যাসার্ধটা, ঠিক না? কারণ কাছাকাছি থাকলে বন্ধন শক্তিশালী হয়। ওই যে বলে না লং ডিস্টেন্স রিলেশনশিপ টিকে না, কারণ বন্ডিং থাকে না যে। ভ্যান ডার ওয়ালস হচ্ছে দূরে দূরে থাকে, একটা অণু থেকে আরেকটা অণু দূরে দূরে থাকে, তাহলে সব থেকে আর দূরে দূরে থাকে, আর সেজন্য বন্ধনটা সব থেকে দুর্বল হয়। এরপর ধাতব ব্যাসার্ধ, এরপর সমযোজী ব্যাসার্ধ। পারা যাবে? কারণ এটা তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ব্যাসার্ধ চিহ্ন উল্টা হবে না? বন্ধন যত দুর্বল হবে ব্যাসার্ধ তত বেশি হবে, কারণ বন্ধন দুর্বল মানে ওরা দূরে দূরে থাকে, দূরে দূরে থাকে মানে কি ব্যাসার্ধটা বাড়তেছে না? বুঝতে পারছি? হ্যাঁ, ব্যাসার্ধের, ব্যাসার্ধের এই যে লিখে দিছি না, ব্যাসার্ধের, ব্যাসার্ধের ক্রম দূরে দূরে থাকলে ব্যাসার্ধটা বাড়বে না? তো ওরা ভ্যান ডার ওয়ালস বন্ধন দুর্বল বলে ওরা দূরে দূরে থাকে, আর দূরে দূরে থাকা মানে কি ব্যাসার্ধ বাড়তেছে, তার মানে ব্যাসার্ধ সব থেকে বেশি ভ্যান ডার ওয়ালস বন্ধনের। আর সমযোজী ব্যাসার্ধ কেন সব থেকে ছোট? কারণ সমযোজী ব্যাসার্ধ এই তিনটার মধ্যে বন্ধনটা সব থেকে শক্তিশালী। বন্ধন শক্তিশালী মানে কি দুইজন কাছাকাছি বেশি থাকে, কাছাকাছি বেশি থাকলে তো ব্যাসার্ধটা ছোট। তাহলে বুঝতে পারছি কিনা? তাহলে আজকে ক্লাস এতটুকুই, ছুটি, টাটা, বিস্কাল বাচ্চা।